স্মাইলিং বুদ্ধ একদিকে শান্তির প্রতীক, আবার অন্যদিকে ভারতের প্রথম পারমাণবিক বোমার কোড নেম। ভাবুন তো, কি অদ্ভুত একটা ব্যাপার! এই বিরোধাভাস বা প্যারাডক্সের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভারতের পারমাণবিক শক্তি হয়ে ওঠার এক অসাধারণ গল্প। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। প্রশ্নটা তো মাথায় আসবেই, তাই না? একটা বিধ্বংসী অস্ত্রের জন্য কেন এমন একটা শান্ত আধ্যাত্মিক নাম বেছে নেওয়া হলো? এর উত্তরটা কিন্তু শুধু ইতিহাসে নয়, বরং প্রতীকের এক জটিল খেলার মধ্যেও লুকিয়ে আছে। আর কারণটা জানলে আপনি হয়তো বেশ অবাকই হবেন। এখানেই কিন্তু আসল টুইস্টটা। এই বুদ্ধ বলতে আমরা যাকে চিনি, মানে গৌতম বুদ্ধ, তাকে কিন্তু বোঝানো হয়নি। নামটা সম্ভবত এসেছে লাফিং বুদ্ধ বা বুদাইয়ের থেকে। ইনি হলেন আনন্দ আর সৌভাগ্যের প্রতীক, যা গৌতম বুদ্ধের শান্ত, ধ্যানমগ্ন রূপ থেকে একদমই আলাদা। লিনফিল্ড বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্লেষণ বলছে, বুদ্ধের হাসি শুধু শান্তির প্রতীক নয়, এটা আসলে সর্বোচ্চ সার্বভৌমত্ব, অসাধারণ জ্ঞান এবং অতি মানবীয় শক্তিরও প্রতীক। মানে এই হাসিটা আসলে ক্ষমতার একটা প্রতীক। আর ঠিক এটাই তো ভারত তখন বিশ্বে প্রতিষ্ঠা করতে চাইছিল। তো এই নামের পেছনের কারণটা তো বুঝলাম, কিন্তু আসল গল্পটা তো হলো ভারত কেন এই পারমাণবিক শক্তির পথে হাঁটার সিদ্ধান্ত নিল। এর পেছনে কিন্তু আছে কয়েক দশকের পরিকল্পনা আর দৃঢ় রাজনৈতিক ইচ্ছে। চলুন দেখি পোখরানের এই যাত্রার শুরুটা কীভাবে হয়েছিল। এই পুরো ব্যাপারটা কিন্তু একদিনে হয়নি। এর শুরুটা হয়েছিল সেই ১৯৪৮ সালে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট পাশের মাধ্যমে। এরপর ১৯৬২র চীন-ভারত যুদ্ধ ভারতকে বুঝিয়ে দিয়েছিল যে নিজেদের রক্ষার জন্য পারমাণবিক শক্তি কতটা জরুরি। ১৯৬৪ সালে প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্ট চালু হওয়াটা ছিল একটা বিশাল পদক্ষেপ। আর ফাইনালি ১৯৭২ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই পারমাণবিক পরীক্ষার জন্য সবুজ সংকেত দিয়ে দিলেন। এর পেছনের মূল ভাবনাটা ছিল স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। সহজ কথায় বললে, ভারত চাইছিল নিজের সিদ্ধান্ত নিজে নিতে, অন্য কোনো বড় শক্তির উপর নির্ভর না করে। আর পারমাণবিক শক্তি অর্জন ছিল সেই আত্মনির্ভরতা আর সার্বভৌমত্ব প্রমাণের একটা জোরালো উপায়। তো সিদ্ধান্ত তো নেওয়া হলো, কিন্তু এটা বাস্তবে রূপ দেওয়াটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ। আর এর জন্যই শুরু হলো এক টপ সিক্রেট মিশন, যার মাধ্যমে এই পারমাণবিক ডিভাইসটা তৈরি এবং পরীক্ষা করা হয়েছিল। দিনটা ছিল ১৯৭৪ সালের ১৮ই মে। এই তারিখটা ভারতের ইতিহাসে একেবারে গেঁথে আছে, কারণ ঠিক সেদিনই রাজস্থানের পোখরান মরুভূমির গভীরে ভারত তার প্রথম পারমাণবিক বিস্ফোরণটা ঘটায়। মজার ব্যাপার হলো, এই গোপন মিশনের কিন্তু দুটো কোড নেম ছিল। ভারতের নাম দিয়েছিল স্মাইলিং বুদ্ধা, আর ওদিকে আমেরিকান ইন্টেলিজেন্সের নাম দিয়েছিল হ্যাপি কৃষ্ণা। দুটো নামই ভারতের সংস্কৃতি থেকে নেওয়া, যা এই সামরিক অভিযানকে একটা অন্য মাত্রা দেয়। এখন একটু টেকনিক্যাল ডিটেলসে আসি। এটা কিন্তু যেমন তেমন কোনো ডিভাইস ছিল না। এটা ছিল একটা হাইলি অ্যাডভান্সড ইমপ্লোশন টাইপ ডিভাইস, যা বানানো বেশ কঠিন। এর ওজন ছিল ১৪০০ কেজি আর ক্ষমতা ছিল প্রায় ৮ থেকে ১০ কিলোটন। আর একটু সহজ করে বললে, হিরোশিমায় যে বোমাটা ফেলা হয়েছিল, এটা তার প্রায় অর্ধেক শক্তিশালী ছিল। বুঝতেই পারছেন ভারত কতটা সিরিয়াস ছিল। আর এই পুরো ব্যাপারটা এতটাই গোপনে করা হয়েছিল যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর তার কয়েকজন বিশ্বস্ত উপদেষ্টা ছাড়া আর প্রায় কেউই এর আসল উদ্দেশ্য জানতেন না। কারণটা খুব সোজা, আন্তর্জাতিক চাপ আর হস্তক্ষেপ এড়ানো। কিন্তু এত বড় একটা খবর কি আর চাপা থাকে? মোটেই না। বিস্ফোরণের পরেই সারা বিশ্বে আলোড়ন পড়ে যায়, আর প্রতিক্রিয়াটাও ছিল একেবারে দুই রকমের। দেশের ভেতরে গর্ব আর বাইরে তীব্র উদ্বেগ। দেশের ভেতরে তো তখন একেবারে উৎসবের মেজাজ। সবাই এটাকে দেখছিল ভারতের একটা বিরাট বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সাফল্য হিসেবে, আর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা তো তখন তুঙ্গে। কিন্তু দেশের বাইরে ছবিটা ছিল একদম উল্টো। এই পরীক্ষার পরেই তৈরি হলো নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি, যার কাজ হলো পরমাণু প্রযুক্তির বিস্তার আটকানো। কানাডা, আমেরিকার মতো দেশগুলো ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করল, আর পাকিস্তান, তারা এটাকে সরাসরি হুমকি হিসেবে দেখল। আর এখান থেকেই দক্ষিণ এশিয়ায় শুরু হলো একটা নতুন পারমাণবিক প্রতিযোগিতা। তাহলে এই পরীক্ষার আসল উদ্দেশ্যটা কী ছিল?
ভারত বারবার বলছিল এটা শান্তিপূর্ণ, কিন্তু বিশ্ব কি সেটা বিশ্বাস করেছিল? এখানেই কিন্তু গল্পের সবচেয়ে বিতর্কিত অংশটা শুরু হচ্ছে। ভারত অফিসিয়ালি এটাকে নাম দিয়েছিল পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশন বা পিএনই। মানে তাদের দাবি ছিল এই প্রযুক্তি নাকি খনির কাজ বা রাস্তা তৈরির মতো ভালো কাজে লাগানো হবে। কিন্তু বাইরের দুনিয়া এই যুক্তিটা ঠিক হজম করতে পারছিল না। আর এই সব বিতর্কের অবসান ঘটল বহু বছর পর, ১৯৯৭ সালে। যিনি এই কথাটি বলেছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং ওই পরীক্ষার প্রধান বিজ্ঞানী ডক্টর রাজা রামান্না। তিনি পরিষ্কার বলে দেন যে ওটা আসলে একটা বোমারই পরীক্ষা ছিল, ততটা শান্তিপূর্ণ কিছুই নয়। তার এই স্বীকারোক্তি এক কথায় সব জল্পনার অবসান ঘটায়। সুতরাং এর ফল কি দাঁড়ালো? এই একটা পরীক্ষা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণটাকে পুরোপুরি পাল্টে দিল। এর জবাবে পাকিস্তানও তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো একটা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, যার প্রভাব আজও এই অঞ্চলে দেখা যায়। তাহলে চলুন আবার সেই প্রথম জায়গাতেই ফিরে যায়, স্মাইলিং বুদ্ধ। একটা শান্ত সৌম্য নাম, কিন্তু একটা বিধ্বংসী অস্ত্রের কোড নেম। এটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যখন শান্তির কোনো প্রতীককে ক্ষমতার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তখন আসলে কি হয়? এর কোনো সহজ উত্তর হয়তো নেই, কিন্তু স্মাইলিং বুদ্ধর এই গল্পটা আমাদের এই নিয়ে ভাবতে বাধ্য করে।